ওকে, আমাদের সেকেন্ড পেপারের প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো তাপগতিবিদ্যা। আচ্ছা, তাপগতিবিদ্যা থেকে আমরা কি কি পড়বো? ফার্স্ট অফ অল এই পিডিএফটাও দিয়ে দিব, সমস্যা নাই। বাট আজকে যারা ক্লাসে আছে তাদের স্ক্রিনশট নিয়ে আমি শুধুমাত্র তাদেরকেই দিব এই পিডিএফটা, এক্সট্রা কেউ পাবে না। তো দেখেন, প্রথমেই আছে কি আমাদের তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমরা তাপমাত্রিক এবং স্কেলের মধ্যে সম্পর্ক আর কি, সেলসিয়াস ফারেনহাইট এইগুলোর মধ্যে সম্পর্ক। ওকে, তো এইখানের মধ্যে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো তাপমাত্রার যে পরিবর্তন রিলেটেড ম্যাথ গুলো আসে, লাইক দ্যাট। আমাকে বলেন তো, যদি সেলসিয়াসে পরিবর্তন 1 ডিগ্রি হয় তাহলে কেলভিনে পরিবর্তন কত? 1 ডিগ্রি। কেলভিনে ডিগ্রি হয় 1 কেলভিন। না, হ্যাঁ 1 কেলভিন। 1 কেলভিন। এবং ফারেনহাইটে কত হবে সেটা? 32 না, 1.8 ডিগ্রি ফারেনহাইট। তার মানে এইখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, যদি পরিবর্তন ওয়াটটা থাকে তাহলে সেলসিয়াসে যা কেলভিনে সেম, এবং ফারেনহাইটে হবে তার 1.8 গুণ। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। এই জিনিসটা মাথায় রাখবে, কারণ এইটা মানে অনেকেই ভুল করে আর কি। আমি পার্সোনালি এক্সাম নিয়ে দেখছি এইটাতে ভুল করে। আর এইখানে দেখেন একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের একটা টাইপ দেওয়া আছে, এইটা একটু কষ্ট করে মুখস্থ করে নিবেন। এই যে এইটা, আর হইলো পানির তৈলবিন্দু। আচ্ছা, আমাকে বলেন পানির তৈলবিন্দু তো আমরা জানি নাকি, পানির তৈলবিন্দুর তাপমাত্রা কত? 273.16। 273। ইউনিটটা বলেন, আপনারা ইউনিট বলেন না কেন? ফিজিক্সে কিন্তু ইউনিট না বললে কিন্তু ফিজিক্সের নাম্বার কাটা যাবে, এটা মাথায় রাখেন। 273.16 ডিগ্রি সেলসিয়াস। 16 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর কেউ কোনো? 16 কেলভিন। ইয়েস, 16 ভাইয়া কেলভিন। কেলভিন হবে, সেলসিয়াস এখন হবে না। এখন আমাকে বলেন পানির তৈলবিন্দুর চাপ কত? 4.58। 4.58। ইউনিটটা করি আমি 4.58 দিয়ে। মিলিমিটার পার চাপ। আপনাদের বারবার আমি বলতেছি, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে ইউনিট দেওয়াটা অতীব জরুরি, তাহলে কিন্তু ফিজিক্স বোঝা যায় না। কারণ একটা রেজাল্ট আপনি বের করলেন, সেটা কিসে বের করলেন স্যারে বুঝতেই পারবেন না। এজন্যই হয়তো আমাদের একক এবং মাত্রার প্রয়োগটা আসছে, এবং সেটা বেশিরভাগ ফিজিক্সের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অন্য কোনো কিছুতে আপনি ইউনিট দিলেন কি না সেটা ডাজন্ট ম্যাটার, ফিজিক্সে আপনি ইউনিট দিবেন। তার মানে তাপমাত্রা রিলেটেড আমরা যে জিনিসটা দেখলাম, যে তাপমাত্রার পরিবর্তনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এইখানে একটা যে আমাদের দেয়া আছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, আর ওই যে আমাদের পানির তৈরি বিন্দু, বোর্ডে কেউ আহাকি করবেন না, নাইম বোর্ডে আহাকি করবেন না ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, তো এইখানে এই টাইপের গুলাই আছে। যারা যারা ক্লাসে আছে, 14 জন ক্লাস আছে, আমি এই 14 জনের স্ক্রিনশট নিয়ে তাদেরকে এই পিডিএফটা দিব আর কি। আচ্ছা, এই পিডিএফটা গুছানো পিডিএফটা। আচ্ছা, এই দেখেন এইখানে লেখা আছে কোন তাপমাত্রা। আচ্ছা, আর একটা জিনিস কিছু র্যান্ডমলি ভ্যালু মনে রাখবেন, কোন তাপমাত্রা ফারেনহাইট এবং সেলসিয়াস সমান পারতে, এটা হলো -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা -40 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই জিনিসপত্র আর কি। তো গেল আমাদের এইটা তাপমাত্রা রিলেটেড। দেন হলো তাপমাত্রার প্রথম সূত্র, একবারে বেসিক সূত্র, ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। এই রিলেটেড যে ম্যাথটা আছে এটা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ আসে আর কি, এই রিলেটেড ম্যাথটা দেখবেন, বুঝতে পারছি? আর আরেকটা জিনিস, এগুলোর বিবৃতি দেখবেন, প্রথম সূত্রের বিবৃতি এবং দ্বিতীয় সূত্রের ক্লোসিয়াসের বিবৃতি। ক্লোসিয়াসের বিবৃতি মেবি 2020-21 আমাদের সময় আসছিল। ওকে, প্রতি চক্রে কৃতকাজ এইগুলা তো গেল। তাহলে আমরা এখান থেকে পাইলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাইলাম ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, এই রিলেটেড আমরা ম্যাথটা দেখবো। আর কোনো কিছু এখান থেকে দেখার দরকার নাই, এই রিলেটেড ম্যাথ দেখলেই চলে যাবে। আচ্ছা, এনট্রপিতে যাইবার আগে এখানে তাপ রিলেটেড আরো কিছু কথাবার্তা বলে ফেলি। দেখেন, কিউ সমান আমরা এটা জানি নিশ্চয়ই, 9-10 থেকে শিখে আসছি, এমএস ডেল থিটা। এই এসটা কি? আপেক্ষিক সূত্র তাপ 4200। এটার একক কি কেউ একজন বলেন? এটার একক জুল পার কেলভিন। জুল পার কেলভিন। সবার ভুল হইছে এটা, এটার এককটা সবার ভুল হইছে। এটার কোনো একক নাই? আছে, জুল পার জুল নাকি কেলভিন সূত্র? পার কেজি। জুল পার কেলভিন পার কেজি। এইটা তো আপনারা দেখেন একটা সিম্পল হিসাব, আপনাকে আমি ইকুয়েশন লিখে দিচ্ছি, আপনাদের এখান থেকে বের করতে পারেন। এস সমান তাইলে আপনি কি লিখতে পারেন? কিউ বাই এম ডেল থিটা না? তাহলে কিউ এর এসআই একক কি? জুল। এইটার এসআই একক কি? কেজি। নিচে আছে এর জন্য পার, এটার একক কি? পার কেলভিন। আপনাকে আমি ইকুয়েশন লিখে দিও, আপনাকে বলছি যে এইটার একক কি, আপনারা বুঝা গেল? যখন পারবো না কোনো কিছুর একক তখন সমীকরণ থেকে আমরা দেখবো।
এটা একক বের করতে পারেন কিনা। বাট এইটার কিন্তু তাপমাত্রার কি কোনো মাত্রা আছে? সরি, না। টি এর কোনো মাত্রা আছে? না মাত্রা ভাইয়া। ওকে, মৌলিক কয়টা রাশির মাত্রা আছে? ওকে, তাইলে আমরা দেখলাম যে একটা সূত্র পাইলাম কিউ সমান এম এস ডেল থিটা। আরেকটা আছে যদি অবস্থার পরিবর্তন হয় তাইলে এম এল। এই এলটা কি? আপনার সুপ্ত তাপ। ঠিক আছে, সুপ্ত তাপ বহন ক্ষমতা কি। এইটা বরফের ক্ষেত্রে কত? এলভি। ভাইয়া 2100। ইয়েস। 2100 না, 2100 হইলো এস এর ভ্যালু। বরফের এস এর ভ্যালু হইলো 2100 যদি বরফ হয়। বাট এম এল, এটা দুইটা স্টেট আছে। একটা হইলো বরফ থেকে পানিতে যখন পরিণত হবে, পানিতে। আর আরেকটা স্টেট হইলো পানি থেকে যখন বাষ্পে পরিণত হবে। তখন আমাকে বলেন এই স্টেটের ক্ষেত্রে এল এর ভ্যালু কত আর এই স্টেটের ক্ষেত্রে এল এর ভ্যালু কত? উপরের ক্ষেত্রে হচ্ছে 2.26 গুণন 10⁵ আর নিচেরটা হচ্ছে 3.36 গুণন 10⁶ মেবি। ইয়েস, এই দুইটা জিনিস মনে রাখবেন। তাহলে শুধুমাত্র যখন অবস্থার পরিবর্তন হবে তখন তাপ বের করার সূত্র এইটার, যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন তাপ বের করার সূত্র এইটা। বোঝা গেল এতটুকু? ভাই উপরেরটা 6 হবে না আর নিচেরটা 5 হবে না? 2.26। আচ্ছা, 10 এটা to the দেখে power নি উপর। আমার। ওয়েট, এখানে তো থাকার কথা ছিল। এটা 2.26 ওকে, 3.36 ইন্টু 10 হ্যাঁ ঠিক আছে, উপরেরটা 6 হবে আর নিচেরটা 5 হবে। তবুও আপনারা আবার বইয়ে একবার রিচেক করবেন, যেটা থাকে এইটাই আর কি। আচ্ছা, তাহলে অবস্থার পরিবর্তন গেলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, আর যখন তাপমাত্রা পরিবর্তন হবে তখন এই সূত্র অ্যাপ্লাই করবো। কারণ এখানে আসে দেন একটা ম্যাথ আসতে পারে মিশ্রণের তাপমাত্রা কত, তখন কিন্তু এটা দিয়ে বের করতে হবে না। এবং মিশ্রণের তাপমাত্রা বের করার প্রসেস হলো ক্যালোরিমিতির মূলনীতি। এই যে এখানে এটা প্রশ্ন আছে, 11 নং প্রশ্ন। দেখেন মিশালে মিশ্রণের তাপমাত্রা কত, তখন কিন্তু আপনাদের এই কেস গুলাতে পড়তে হবে যদি অবস্থার পরিবর্তন থাকে। বোঝা গেল এতটুকু? জি ভাই। আচ্ছা, দেন হলো এন্ট্রপি। এন্ট্রপির কাহিনী কিন্তু ওই এইটার সাথে রিলেটেড। আপনারা যদি এইটা বুঝেন তাহলে এন্ট্রপির ম্যাথ গুলা করতে পারবেন আর কি। এন্ট্রপি থেকে এত ডিপলি কোনো কিছু আসবে না, জাস্ট বেসিক জিনিসপত্র গুলো আসবে, বেসিক সূত্র যেগুলো করা যায় এগুলো আসবে, যেমন এইটা। তারপর এটা মনে রাখবেন, এন্ট্রপি কোন ভৌত ধর্মের পরিমাপ প্রদান করে? বিশৃঙ্খলার। বিশৃঙ্খলার পরিমাপ হলো এন্ট্রপি। আচ্ছা, রুদ্ধতাপী প্রক্রিয়া বলেন তো কোন ভৌত ধর্মটা স্থির থাকে? এনট্রপি। এন্ট্রপি। আচ্ছা, এখন আমাকে বলেন একটা দিয়ে, একটা রাস্তা দিয়ে ধরেন একদল পিঁপড়া একটা সারি বেঁধে চলে যাচ্ছে, সারি বেঁধে। আর আরেক দল পিঁপড়া সেম রাস্তা দিয়ে এলোমেলো ভাবে যাচ্ছে, কার এন্ট্রপি বেশি? সেকেন্ড টার্গেট। এলোমেলো জি ভাবে ভাই, যেটা সেকেন্ড হচ্ছে ক্লাস। এটা। সেকেন্ডটার এন্ট্রপি বেশি। তার মানে এন্ট্রপি হলো আমাদের বিশৃঙ্খলার পরিমাপ নির্দেশ করে। আচ্ছা, দেন এন্ট্রপির একক দেখবেন, এন্ট্রপির একক কি? জুল পার কেলভিন। জুল পার কেলভিন। এতটুকু কনফার্ম থাকেন, আপনারা যদি একক টেকক পারেন তাহলে মেবি 2 থেকে 3 মার্কস আপনারা পেয়ে যাবেন। একক রিলেটেড, জাস্ট একক এবং মাত্রা, 2টা থেকে 3টা প্রশ্ন থাকতে পারে একক এবং মাত্রা থেকে। আচ্ছা, কার্নো ইঞ্জিন, এখানে বেসিক জিনিসপত্র। কার্নো ইঞ্জিন ইফিসিয়েন্সি সমান 1 মাইনাস থিটা 2 পাই হইলো থিটা 1 ইন্টু 100%। এই রিলেটেড ম্যাথ বা ইফিসিয়েন্সি অফ 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। জাস্ট কর্মদক্ষতা বের করা, একটা দেওয়া যাবে আরেকটা। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলে দেখি, আপনাকে যদি বলে কতটুকু কাজ করা হয়েছে তাইলে দেখেন আপনি এই সূত্র দিয়ে বের করতে পারবেন। ধরেন Q2 বা Q1, সাপোজ যে কোনো একটা দেওয়া যাবে আরেকটা আন্ন পাবে। কারণ কাজ যদি বের করতে চান তাইলে Q1 মাইনাস Q2 করলে আপনার সেই কাঙ্ক্ষিত কাজটা চলে আসবে। তারপর বুঝতে পারলাম আমরা এতটুকু। দেন রুদ্রতাপী প্রক্রিয়া, এই জানি এখানে সূত্র আছে সিপি সিবি। সিপি মাইনাস সিবি সমান হইল গিয়ে কি আর, আর সিপি বাই সিবি সমান হইল গামা। এবং এক পরমাণবিক গ্যাসের জন্য কি হয়, দ্বি পরমাণবিক গ্যাসের জন্য কি হয়, এগুলো একটু দেখবেন। এই যে এই চারটা। এক ক্যালোরি সমান কত জুল?
ক্যালোরি এবং জুলের মধ্যে রিলেশন আর কি। আচ্ছা বলেন তো পিবি বয়েলের সূত্র অনুসারে, বয়েলের মতে আর কি, যে এটা হয় পি বনাম বি গ্রাফের আকৃতি কেমন? ভাইয়া অধিবৃত্তাকার, আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত। ইয়েস, আয়তাকার অধিবৃত্ত। এখন বলেন আমাকে আয়তাকার অধিবৃত্তের ইফিসিয়েন্সির ভ্যালু কত, উৎকেন্দ্রিকতা কত, সরি, আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? 0 থেকে 1 মধ্যে। আয়তাকার অধিবৃত্তের কি উৎকেন্দ্রিকতা 0 থেকে 1 মধ্যে? তাহলে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? greater than 1. আচ্ছা ভাইয়া 1 থেকে বড়। আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 1। এটা আমি ওই গতদিন ম্যাথ ক্লাসের স্লাইডে দেখি, এখানে আছে। পরাবৃত্তের মনে হয় ভাইয়া 1 হয়। পরাবৃত্তের ইএমএবি এইটা, হ্যাঁ পরাবৃত্তের 1 হয়, আয়তাকার অধিবৃত্ত 1 না 0? ভাইয়া 0 মনে হয়। আয়তাকার না, অধিবৃত্তের, বৃত্তের 0, আয়তাকার অধিবৃত্তের, রাইট। আমার কাছে স্লাইড নাই। হ্যাঁ পরাবৃত্তের 1 হয়, অধিবৃত্তের হলো গ্রেটার দেন 1, বৃত্তের হলো 0, জোড়া সরলরেখার হলো অসীম, আর কি আছে তোমার উপবৃত্তের হয় 0 থেকে এর মধ্যে। স্লাইডটা ওপেন হয়ে যাও। আচ্ছা এটা দেখবা আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, এটা মোস্ট প্রবাবলি 1 মেবি, আমার কাছে মনে হয় 1ই হওয়ার কথা। তবু আবার দেখবা তোমরা ওই আগের স্লাইডে আছে, আগে যে ইয়েটা দিছিলাম ম্যাথের পিডিএফ, এই ম্যাথের পিডিএফ এ পাইবা। ভাইয়া অধিবৃত্তটা মনে হয় 1 থেকে বড় হবে। 1 থেকে বড় হবে অধিবৃত্তের, বাট আয়তাকার অধিবৃত্ত আমি বলছিলাম, বুঝাইতে পারছি? অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 থেকে বড়, বাট আয়তাকার অধিবৃত্তের ইফিসিয়েন্সি উৎকেন্দ্রিকতা মেবি 1। তবু আবার দেখে নিবা আর কি, সঠিক মনে নাই এখন। আচ্ছা আচ্ছা দেন আমাদের গেল এইগুলা তাপমাত্রা রিলেটেড, এখান থেকে আর কিছুই আসবে না, শেষ। দ্বিপরমাণিক, যেন আমি বলছিলাম দ্বিপরমাণিক গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিবি এর ভ্যালু কত, এবং পরীক্ষার ক্ষেত্রে যদি একটু গুগলি রাউন্ড খেলতে চাই তাইলে স্যারের আর মনে হইলো যে আপনি জানেন দ্বিপরমাণিক গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিবি সমান হলো 1.4, কিন্তু স্যারের মনে হলো পরীক্ষার ক্ষেত্রে দিয়ে দিছে সিবি বাই সিপি। ঠিক আছে, সব প্রশ্নে একটু দেখবা, জাস্ট সবকিছু নিয়ে মুখস্থ আসবে এমন কোনো কিছু নাই। স্যার যদি একটু গেম খেলে তাইলেই কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আপনি জানেন সিপি বাই সিবি সমান 1.4, কিন্তু স্যার যদি দিয়ে দেয় সিবি বাই সিপি, তখন কিন্তু আর সেটা 1.4 থাকবে না। বুঝতে পারছি? জি বুঝতে পারছি। জি Okay. ভাইয়া। পরীক্ষার এই প্রশ্নগুলো একটু দেখবা। এন্ট্রপি কিসের পরিমাণ, বিশৃঙ্খলার পরিমাণ, এখান থেকে আর কোনো কিছু নেই। আচ্ছা বলেন তো তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাপমাত্রা যন্ত্র নাম কি? ক্যালোরিমিটার। তাপমাত্রা বলছি, ভাইয়া থার্মোমিটার। থার্মোমিটার। আর তাপ পরিমাপ করা হয় কি দিয়ে? এটা হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার, তাপ পরিমাপক যন্ত্র ক্যালোরিমিটার। আচ্ছা ওই কাহিনী গেল, এখান থেকে তো আর তেমন কোনো কাহিনী নাই, সবকিছুই আমাদের শেষ। এই ছিল আমাদের তাপগতিবিদ্যা আর কি। এখন বলেন তাপগতিবিদ্যা থেকে কারো কোনো ব্যক্তিগত কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে সেটা বলতে ভাইয়া পারেন। এতে সকল একক মাত্রাগুলো দেখলে হবে না ভাইয়া, সূত্রের পাশাপাশি। হ্যাঁ আমি তো বলছি একক মাত্রা থেকে, ওভারঅল ফিজিক্সে যত একক মাত্রা আছে তার থেকে 2 কিংবা 3 মার্কসের প্রশ্নই হবে। আর স্পেশালি হইলো মহাকর্ষ অভিকর্ষের যে এককটা কিংবা মাত্রাটা, ধ্রুবকের, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, জি এর মাত্রা আর কি, এইটা দেখবেন। আর দেখবেন আপনি কুলম্ব ধ্রুবক সি এর মাত্রা, দেন আপনি দেখবেন বেদন যোগ্যতা এইটার মাত্রা বা একক, এপসাইলন নট। এই যে বিভিন্ন প্রকার যে কাজ আছে, সমষ্ণ, সংকোচন, প্রসারণ, এগুলো সম্পর্কিত প্রশ্ন আসে কি? এইগুলা থেকে সমুষ্ণ, প্রসারণ, সংকোচন এইগুলা থেকে খুব বেশি আসবে না, আসলে ওই যে ওইটা দিয়ে এই যে একটা ডেলফি আছে না, এটা দেন হ্যাঁ হ্যাঁ, আসলে এইটা না দেন। ওই যে আরেকটা সূত্র আছে ওই যে লন সম্পর্কিত, এলএন। এইটা দিয়ে আসার মতো কোনো প্রশ্ন নাই, যদিও আসে জাস্ট সূত্রটা দেখে যাবেন, জাস্ট আপনি ক্যালকুলেটর বসে করতে পারবেন। জি আচ্ছা ভাই। আর কোনো প্রশ্ন?
তাহলে এইখান থেকে আমরা কি কি দেখবো? আমরা দেখবো যে ওই যে বলছিলাম তাপমাত্রার যে স্কেল গুলো আছে, একটা থেকে আরেকটা কনভার্ট, দেন পরিবর্তন দিলে কি হয় এইগুলা। দেন আপনার দেখবো যে এই যে কার্নো ইঞ্জিনের দক্ষতা, যেটা কার্নো ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা। দেন আমরা এখান থেকে দেখবো একক মাত্রা, একক এন্ড মাত্রা। আর আমরা দেখবো ওই যে তাপ রিলেটেড, তাপ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। ধরেন আপনার একটা পাহাড় আছে, বা পাহাড়ের চূড়া থেকে বা ঝর্ণার উপর থেকে পানি ভূপৃষ্ঠে পতিত হইলো বা পাথরে আঘাত করলো, পানির ভর দিয়ে দিল সামথিং, ধরেন। আচ্ছা, পানির ভর দিলই না, এখন এইখান থেকে বলতে পারে পাহাড়ের উচ্চতা কত এবং তাপমাত্রার পরিবর্তন দিয়ে দিল, এবং বলছে যে ভরের পানিটা ছিল তা এইখানে আঘাতের পর সম্পূর্ণটাই তো আপনার তাপ শক্তিতে কনভার্ট হয়েছে, তাইলে আপনার পাহাড়ের উচ্চতা কত? তাইলে এই রিলেটেড ম্যাথটা বের করবেন, mgh ইজ ইকুয়াল ms ডেল থিটা। তাহলে কাটা চলে যাবে, তাইলে h সমান আমরা লিখতে পারি s ইন্টু ডেল থিটা বাই হইল g। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, দেন আসেন স্থির তড়িৎ। স্থির তড়িতের বেসিক জিনিসপত্র এত ভিতরে ঢুকার দরকার নেই। স্থির তড়িৎ থেকে কুলম্বের সূত্রটা পড়বেন, কুলম্বের সূত্র। এবং একটা জিনিস মাথায় রাখবেন, কুলম্বের সূত্রে কে কার সাথে সমানুপাতিক, কে কার সাথে সমানুপাতিক, কার সাথে ব্যস্তানুপাতিক, এইগুলা দেখবেন, এইগুলা একটু দেখবেন। বুঝা গেল? আর হইল গিয়ে কুলম্বের সূত্র পড়লাম। দেন আমরা পড়বো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ক্ষেত্র প্রাবল্য এইখান থেকে ইন্টারেস্টিং, ক্ষেত্র প্রাবল্য এইখান থেকে যে ম্যাথ গুলো আসে সেটা আমি বলে দিই। পৃষ্ঠ বরাবর, এই যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 2007-8। একটা কত দূরে আপনার প্রাবল্যের মান শূন্য হবে বা কত দূরে আপনার বলের মান শূন্য হবে, এই রিলেটেড ম্যাথ গুলা। এটা কিন্তু শর্টকাটে করা যায় আর কি। এইখানে দেই আছে সবকিছু, আপনারা দেখে নেবেন নিজ দায়িত্বে, পিডিএফটা দিয়ে দিব। এইখান থেকে আর তেমন বেশি কোনো কিছু আসার মতো নাই। আর ইঞ্জিনিয়ারিং টাইপের এইগুলো আসবে না, এই যে ত্রিভুজ টিভুজ এইগুলা দিয়ে কখনোই আসবে না। ত্রিভুজের এইগুলা ইঞ্জিনিয়ারিং টাইপে যারা পড়ছেন তো পড়ছেন। আচ্ছা, দেন ডাইপোল আর কি, ডাইপোল মুভমেন্ট বের করা, কিউ ইন্টু ট্রু এল। এই যে ট্রু এল রে একত্রে কিন্তু ধরা হয় ওই যে ডাইপোলের দৈর্ঘ্য, বুঝতে পারছি? ট্রু এল রে ধরা হয় এই যে চার্জের মধ্যকার দূরত্ব আর কি। আপনারা শুধু এল কে ধরবেন না, এখানে ট্রু এল সমানই ধরা হয় দূরত্ব, এটা মাথায় রাখবেন। তাইলে পি সমান আমরা পেয়ে যাবো এটা, ডাইপোল। আচ্ছা, দেন ধারক, ধারক থেকে আসার মতো প্রশ্নগুলো আছে। ধারক, এই যে ধারকের ইয়েগুলা। দেন ধারকের সমবায়, একটা ধারক সিরিজে থাকলে কি হয়, একটা ধারক আপনার প্যারালাল থাকলে কি হয়। একটা জিনিস মনে রাখবা, ধারকের সিরিজ এবং প্যারালাল আপনার রোধের বিপরীত। ধারকের সমবায় রোধের ঠিক উল্টা, সমবায় রোধের উল্টা, রোধের উল্টো। রোধের ক্ষেত্রে সিরিজে থাকলে কি হয়, সবগুলা সামেশন হয়, আর ধারকের ক্ষেত্রে থাকলে এটা বিপরীত সামেশন হয়। এইটা গেল ধারকের সমবায়। ধারকের সময় পাইলাম। দেন এখান থেকে ধারকের সঞ্চিত শক্তি, জাস্ট সূত্র বসাইবেন, সব ডাটা দেয়া থাকবে, জাস্ট সূত্র বসাইবেন, আনসার করবেন। এই যেমন আসছে আপনার ইয়েতে, এটার ধারকের না, এটা হইলো গিয়ে আপনার ওই অষ্টম অধ্যায়ে চলে যায়, 2ab, এই যে 2021-এর ঢাকা বিশ্ববিদ্যালয়। দেন গাউসের সূত্র লাগবে না, বাদ। দেন বিভব, বিভব দিয়ে শিখবেন এই যে এইরকম শেপের চতুর্থ বিন্দুতে কত বিভব, মানে চার্জ কত হবে, এই টাইপের। জাস্ট বিভবের এইটা পড়লেই হবে, চতুর্থ কোণায় চার্জ কত হবে। পরপেক্ট্রিজ এখানে দেয়া আছে অনেকগুলা, দেখে নেবেন। আর তেমন নাই। আর আরেকটা জিনিস মনে রাখবেন, বলরেখা কি, তড়িৎ বলরেখা, বলরেখার কনসেপ্ট একটু মাথায় রাখবেন। আর চার্জ ঘনত্ব, চার্জের তল ঘনত্ব আর কি, তল ঘনত্ব, চার্জের তল ঘনত্ব। আচ্ছা, এখন এইখান থেকে একটা আমি প্রশ্ন করি। ধরেন একটা গোলক আছে, গোলকের কেন্দ্র এটা, এবং গোলকের ব্যাসার্ধ হইল আর, ঠিক আছে, যার ভ্যালু দেয়া আছে ধরলাম 10 মিটার। এখন বলেন, এবং গোলকের কেন্দ্রে চার্জ আছে হইল আপনার +5 কুলম্ব, কেন্দ্রের চার্জ। এখন কেন্দ্র থেকে, কেন্দ্র হতে 8 মিটার দূরে আপনার প্রাবল্য কত হবে, কে বলতে পারবে? 0।
আর কেউ? শূন্য ভাইয়া। শূন্য ভাইয়া, শূন্য হবে। শূন্য। কারণ গোলকের ভিতরে কোনো বলরেখা নাই, দ্যাটস ওয়াই প্রাবল্য শূন্য। বুঝাইতে পারছি? এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা অনেকেই কি করবেন আমি সেটা বলে দিই। অনেকেই আপনারা ক্যালকুলেটর নিবেন, দেন ই সমান সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার খুব সুন্দর করে ম্যাথ করবেন, আপনারা আনসার দিয়ে আসবেন, পরে পরীক্ষার হল থেকে বের হয়ে দেখবেন আপনার সেই রেজাল্ট 0, কারণ আপনার প্রশ্নটার উত্তর হয় নাই। ঠিক আছে, তার মানে এটার আনসার হইবে 0। এটা মাথায় রাখবেন, এই ধরনের গুগলি দিতে পারে আর কি। শেষ, আমাদের দ্বিতীয় অধ্যায় থেকেও কাজ শেষ। এখন বলেন দ্বিতীয় অধ্যায় থেকে কারো কোনো প্রশ্ন আছে? আর কিছুই করতে হবে না, কারণ অনেক এক্সারসাইজ দেয়। দ্বিতীয় অধ্যায় থেকে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন নাই, তাইলে আমরা তৃতীয় অধ্যায় মুভ করি। আচ্ছা ভাইয়া? হ্যাঁ বলেন। সার্কিট সম্পর্কিত ম্যাথ কি আসে দ্বিতীয় অধ্যায় থেকে? দ্বিতীয় অধ্যায় থেকে সার্কিট সম্পর্কিত আসে না, আবার তৃতীয় অধ্যায় থেকে হ্যাঁ। সার্কিটের কথা আসে। জি ভাইয়া। তৃতীয় অধ্যায় থেকে ওই যে বললাম তোমাকে, বলে দিবে সমবায় এ কি হেন কি টেন কি, আপনি জাস্ট বসিয়ে দিবেন, সূত্র বসিয়ে আনসার করে দিবেন, শেষ দ্বিতীয় অধ্যায়ের কাজ। আচ্ছা, আচ্ছা ভাই। এখন তৃতীয় অধ্যায়ে দেখেন, ফার্স্টে আমরা পাইলাম আপেক্ষিক রোধ। আমাকে বলেন কোন একটা বস্তুর আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে? তার দৈর্ঘ্যের উপর, তারপর উপাদান। উপাদান। উপাদান ও তাপমাত্রা। ইয়েস, এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকেই ভুল করে, আপনাকে দিয়ে দিবে দৈর্ঘ্য এত গুণ করছে, ক্ষেত্রফল এত গুণ করছে, বলে দেবে লোহার একটা পাত ছিল, তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, ক্ষেত্রফল আরো ধরেন সামথিং করা হয়েছে, এর উপাদানের আপেক্ষিক রোধের পরিবর্তন হতো। এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তো এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, এই জিনিসগুলাই অনেকেই ভুল করে। আপনারা অনেকেই জানেন, এখনো অনেকেই জানেন, কিন্তু দেখবেন ড্যাম শিওর তখন পরীক্ষার হলে গিয়ে আপনারা ভুল করবেন। এই দেখেন এইখানে সেম একটা ম্যাথ আছে, যে একটি তামার তারের দৈর্ঘ্য এত বেশ হতো, তারটির দৈর্ঘ্য দ্বিগুণ এবং বেশ অর্ধেক করা হলো, তারটির আপেক্ষিক রোধের কি পরিবর্তন হবে? তো ক্যালকুলেটর দিয়ে আপনারা অনেক ফাটাইয়া ম্যাথ করে আসবেন, যেটার আনসার আপনার ভুল করবেন আর কি। সো এটার আপেক্ষিক রোধ যা ছিল তাই হবে। আচ্ছা, আর উপাদান চেঞ্জ হলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে। দেন এই টাইপের ম্যাথ দেবেন, আয়তন সমান রেখা যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাইলে তার কত গুণ হবে? রোধ। এটা রোধ নট আপেক্ষিক রোধ। কিংবা টেনে 3 গুণ লম্বা করা হইলে কতটুকু হয়, এইগুলো একটু দেন। টেনে লম্বা করা হইলে এটা হবে আপনার এন স্কোয়ার আর কি, তারকে আয়তন অপরিবর্তিত রেখে। আর এইখান থেকে তেমন কোনো কিছুই নাই। দেন তুল্য রোধ রিলেটেড এই ধরনের বেসিক সার্কিট গুলা দিয়ে দিবে কিন্তু পরীক্ষায়, সার্কিট একটা থাকবেই পরীক্ষায়, জাস্ট বেসিক ইয়েটা বোঝা গেল। এইরকম একটা বেসিক একটা সার্কিট দিয়ে দিবে, দেন বলবে যে তার তড়িৎ প্রবাহ কত, বা কোনো একটা মানে স্পেসিফিক করে বলে দিতে পারে এই রোধের ভিতর দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো এই জিনিসগুলো একটু দেখবেন, তাইলেই হয়ে যাবে। আর তৃতীয়টা দেখে তেমন এই যে বেসিক সার্কিট গুলো, এই যে বেসিক সার্কিট গুলো, এই টাইপের সার্কিট গুলাই থাকবে পরীক্ষায় থাকলে। ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে কি শর্ট সার্কিটও দিয়ে দেয়? শর্ট সার্কিট দেওয়ার পসিবিলিটি কম আর কি, আপনাকে বেসিক সার্কিট দিয়ে দিবে, এই যে 9 যে সার্কিট গুলো করছেন এই সার্কিট গুলাই দিয়ে দিবে আর কি, এই যে বেসিক সার্কিট গুলো, যে বেসিক সার্কিট গুলো এই টাইপের সার্কিট গুলো থেকেই প্রস্তুত হবে। আর আপনাকে বলে দিতে পারে, যেমন ধরেন এই যে R3 মেবি, এই R3 এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই টাইপের বলে দিতে পারে। এই যে এখানে যে এরকম বলে দিচ্ছে আর কি, বা বলতে পারে বর্তনীর টোটাল তড়িৎ প্রবাহ কত। এখান থেকে আর তেমন ডিপলি কোনো কিছুই পড়ার নাই, সমতুল্য রোধ তো এখানে সার্কিটেই পাবেন সম্পূর্ণ। আর ওয়েস্টার্ন ব্রিজ থেকে যে জিনিসটা পড়বেন সেটা হলো এই যে গ্যালভানোমিটারের এই যে টাইপটা, শান্ট আর এমিটারের ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি আর কি, এই দুইটা জিনিস। আর ওই যে গ্যালভানোমিটারের চতুর্থ বাহুতে কি রোধ রাখতে হবে, রাখলে আপনার সাম্যাবস্থা থাকবে, এই জিনিসটা, এই যে এটা। আমরা ছিলাম যে ওয়েস্টার্ন ফ্রিজের রিলেটেড যে আমাদের আছে, চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করলে সেটা সাম্যাবস্থা থাকবে, ওয়েস্টার্ন ব্রিজের সাম্যাবস্থা আর কি। এই সাম্যাবস্থাটা একটু দেখবো। এই ওয়েস্টার্ন ব্রিজের ডিফিকাল্ট কোনো কিছু দেখার দরকার নেই, আসলে এই সাম্যাবস্থা দেখে আসবে। আর ওই যে বললাম এমিটারের পাল্লা বৃদ্ধি, ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি, হোয়াট এভার টাইপের প্রশ্নগুলো। তো এতটুকু পড়লে আর এই যে আপনার কাজ আর কি, একটা বিলের হিসাব বিকাশ, ক্ষমতা বা কাজ, ঠিক আছে, এইটা বের করবে। আচ্ছা,
8 দেন আমাদের চলতরিতের তারণ বেগ এতটাও ইম্পর্টেন্ট না, তবুও দেখে নিবেন কারণ বিভব কত, তারণ বেগ এতটাও ইম্পর্টেন্ট না। আর এই যে বেসিক সার্কিট গুলা যেগুলো বলছিলাম, এই বেসিক সার্কিট গুলা দেখবেন, তো ডিফিকাল্ট কোনো সার্কিট টার্কিট আসবে না। আর এইখান থেকে পাইবেন উৎপন্ন যে তাপ শক্তি, এই তাপ শক্তির হিসাব একটু দেখবেন, তাপের যে জুলের যে সূত্র, কে কার সাথে সমানুপাতিক, কে কার সাথে ব্যস্তানুপাতিক, এগুলা তাইলে আমাদের শেষ হয়ে যাবে দুটি দ্বারা আপেক্ষিক রোধ। আর কালার কোড লাগবে না, কালার কোড দিবে না, এটা আগের সিলেবাসে ছিল আর কি কালার কোডের। আচ্ছা, তাইলে এখন বলেন চলতরিৎ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, যে কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না, বোঝা গেল এতটুকু? ভাই কাশ্যপের লোকই দেখা লাগবে। না, কাশ্যপের ল লাগবে না, এত ডিফিকাল্ট কোনো কিছু আসবে না। এই যে আমি বললাম উইস্টন ব্রিজ থেকে জাস্ট বেসিক ব্রিজটা যে সাম্যাবস্থায় থাকার যে শর্তটা, এই শর্তটা দেখুন। আর ওই আপেক্ষিক রোধ কিংবা এই যে চলতরিতের যে বেসিক সার্কিট, এই সার্কিটটা, আর কোনো কিছুই না। দেন তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া এবং চুম্বকত্ব আপনাদের শর্ট সিলেবাসে নাই বা ছিল না, তবুও এখান থেকে আমি একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা দেখে রাখবেন, আসলে রিলেটেড সূত্রটা আর ম্যাথেই আসবে, আর কোনো কিছু আসার নাই আর কি। আচ্ছা, এইটা মেবি আপনার ইয়েতেও আছে, আপনার এই দেন কাহিনীটা মিউ নট বাই হইল এপসাইলন নট এর এককের সমান কোন একক, এইটা আপনি আধুনিক পদার্থবিজ্ঞানেও পাবেন। আচ্ছা, এটা নিয়ে কোনো ফ্যাক্ট না, কিংবা এই যে এর একক কি, এইখান থেকে আপনি যে জিনিসটা শিখবেন, এটা গেল ওই সূত্রটা, এই যে এই সূত্রটা, অসীম দৈর্ঘ্যের একটা তারকে পেঁচিয়ে আমি লিখে দিচ্ছি আলাদা করে, চুম্বক ক্ষেত্রের মান ভি সমান মিউ নট আই বাই হইল 2 পাই এ। এই সূত্রটা দেখে জাস্ট এই সূত্রের ম্যাথটা করলেই হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না এখান থেকে, এক্সট্রা কোনো কিছু শেখা। আর একটা আছে, সেম সূত্রই পড়ে আর কি। জাস্ট এইখান থেকে আপনি শর্ট সিলেবাসের বাইরে শিখলে এইটাই শিখবেন। আর চুম্বক ক্ষেত্রের একক কিন্তু টেসলা, ঠিক আছে, কিংবা ওয়েবার মিটার ইনভার্স 2, এটা মাথায় রাখবেন। চুম্বক ক্ষেত্রের মানের একক টেসলা পাই, এটা দুইটাই সমার্থক। শেষ, এখান থেকে আর কোনো কিছুই নাই, শেষ। আমাদের এই অধ্যায় থেকে আমরা মুভ করতে পারি। আমাদের পঞ্চম অধ্যায় সেম কাহিনী, পঞ্চম অধ্যায় আমাদের শর্ট সিলেবাসে নাই। একটা জিনিস, এই যে পঞ্চম অধ্যায় তড়িৎ চুম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ আর কি, এইটাও আমাদের শর্ট সিলেবাসে নেই। সো এইটা দেখে দেখলে একটা দেখতে পারেন যে মুখ্য কোণ হলো গৌণ কুণ্ডলী আর কি, এইটা অবশ্য আপনাদের ইয়েতেই ছিল, কি জানি এটা 9-10 ছিল আর কি। পেজ সংখ্যা কতটা পেজ হবে, যদি আপনি এই উত্তরটা দেখেন তাহলে এইটা দেখতে পারেন, শর্ট সিলেবাসের বাইরে এইটা। তবে আগে আমি বলবো যে শর্ট সিলেবাসটা ভালো করে শেষ করেন, দেন আপনি আলাদা জিনিসপত্র দেখবেন। শর্ট সিলেবাস শেষ না করে কোনোভাবেই আমাদের কাম্য নয় আমরা ফুল সিলেবাসে ফোকাস দেওয়া। আচ্ছা, এইখান থেকে এই সূত্র রিলেটেড ম্যাথ দেখবেন, এইটাও আপনাদের শর্ট সিলেবাসে নাই। ল্যামডা এ বাই ল্যামডা বি দেন হইল সি এ বাই হইল সিবি, এই রিলেটেড ম্যাথ। আর কোনো কিছু লাগবে না, প্রতিসরণাঙ্ক রিলেটেড এই ম্যাথটা, এইটা ষষ্ঠ অধ্যায় আর কি। যেন এখান থেকে প্রশ্ন দিতে পারে, ধরেন পানির প্রতিসরণাঙ্ক দেয়া আছে, পানিতে আলোর বেগ কত, যদি বায়ুতে আলোর বেগ এত থাকে, বা আপনাকে বলে দিতে পারে একটা আলোর পানিতে তরঙ্গ দৈর্ঘ্য এত হলে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত, বা বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য এত হলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কত। বুঝা গেল? দেন এখান থেকে আর কোনো কিছু শিখতে হবে না। আর আপনি দেখতে পারেন ইয়ের আর কি, লেন্সের ক্ষমতা এবং এই যে 9-10 এর যে বেসিক জিনিসপত্র আছে, এই যে 1/f ইজ ইকুয়াল 1/u প্লাস 1/v, কিংবা লেন্সের ক্ষমতা। তাইলে এইটা ছিল আপনার ষষ্ঠ অধ্যায়ের কাজ। যদিও সেকেন্ড পেপার থেকে ফার্স্ট পেপারটাই বেশি ইম্পর্টেন্ট, এখানেই বেশি ম্যাথ দেওয়ার পসিবিলিটি বেশি। তারপর আসেন ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানে কি কি জিনিস দেখবেন?
আচ্ছা, ভৌত আলোক বিজ্ঞানে পয়েন্টিং ভেক্টর কি? পয়েন্টিং ভেক্টরের একক এই যে এটা আমি বলছিলাম মিউ নট প্লাস এপসাইলন নট মিউ নট এর একক কি, বা রুট ওভার এপসাইলন নট মিউ নট এর একক কি, এগুলো একটু দেখে নেবেন। কিংবা এই যে এপসাইলন মিউ নট বা এগুলো এপসাইলন নট এর একক কি? ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আসছে 22-23 আসছে, তারপর 18-19 আসছে, আপনার কাছে কেউ আসতে পারে। পেতিচার ইয়ঙ্গের দৈর্ঘ্য এইখান থেকে যে ডুরাপ্রস্থ ডুরা ব্যবধান, ডুরাপ্রস্থ ডুরা ব্যবধান এই রিলেটেড ম্যাথ দেখবেন। আর তেমন নাই। আর দশা পার্থক্য এবং পথ পার্থক্য। আচ্ছা, তো দশা পার্থক্য এবং পথ পার্থক্য আমরা জানি কি পথ পার্থক্য সমান আমরা কি লিখতে পারি, সমান 2π/λ ইন্টু দশা পার্থক্য। ঠিক আছে নি আমার কথা? না ভাই, উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে গেছে, এটাই আমি বলছিলাম। তোমরা রেসপন্স করবা না। ভাইয়া 2π/λ। ইয়েস, 2π/λ ইন্টু কি দিতে পারি, কত পার্থক্য? পথ পার্থক্য। এই জন্য এই রিলেটেড যে কাহিনীটা, এই কাহিনীটা। আর অপবর্তনের ক্ষেত্রে এই বেসিক সূত্রগুলো দেখলেই হবে, আর কোনো কিছুই লাগবে না। গেটিং ধ্রুবক a প্লাস b 1/8। আর আর তেমন কোনো কিছু আসবে না, মেলাসের সূত্র লাগবে না, লাগবে না, কোনো কিছুই লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তরঙ্গ তো আপনাদের নাই, এখান থেকে আরেকটা জিনিস বলে ফেলি। ধরেন এই একটা তরঙ্গ, ঠিক আছে, একটা তরঙ্গ আছে, কি রে ভাই, আপনার এই একটা তরঙ্গ দেয়া আছে। এখন বললো এইটা হলো আপনাদের কি সুস্পন্দন বিন্দু, এইটাও সুস্পন্দন বিন্দু। আচ্ছা, আর এইগুলো হলো আপনার নিস্পন্দন বিন্দু, 1 2 3 4 5টা। আর এইটাকেও সুস্পন্দন বিন্দু, সুস্পন্দন বিন্দু। ওকে, তাইলে এইটার নাম দিলাম এ বি সি, আর এইটার নাম দিলাম আমি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু? এতটুকু, এসি। এসি হইলো তরঙ্গ দৈর্ঘ্য, বা আপনি বলতে পারেন এ প্রাইম সি প্রাইম হইলো এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তাহলে দেখেন এখান থেকে 1 2 3 পাশাপাশি 3টা সুস্পন্দন বিন্দু বা পাশাপাশি 3টা নিস্পন্দন বিন্দু, তখন এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এর দৈর্ঘ্যটাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে পরপর 3টা নিস্পন্দন বিন্দু কিংবা পরপর 3টে সুস্পন্দন বিন্দুর দূরত্বটাকেই বলা হয় আপনার তরঙ্গ দৈর্ঘ্য। এখন ধরেন আপনাকে একটা প্রশ্ন দিল যে কোনো একটা তরঙ্গের, ঠিক আছে, পরপর 4টা সুস্পন্দন বিন্দুর দূরত্ব দিয়ে দিল আপনাকে, ধরেন সামথিং 20 সেন্টিমিটার, হইলে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? কেউ বলতে পারবেন এর তরঙ্গ দৈর্ঘ্য কত? ভাইয়া 3λ/2। 3λ/2। ওকে, 3λ/2। λ প্লাস λ/2। ইয়েস ইয়েস, λ/2 সমান 20। এইখান থেকে আপনি ল্যামডা ভ্যালুটা বের করবেন। বুঝা গেল? যারা তরঙ্গ পড়েন না আর কি, তাদের জন্য যে এই জিনিসটা একটু মাথা রাখবেন। আচ্ছা, তাহলে সপ্তম অধ্যায় থেকে আমাদের এতটুকুই ছিল। সপ্তম অধ্যায় থেকে আমরা কি দেবো? আচ্ছা, এইটা এখানেও চলে আসছে, এই যে বায়ু সাপেক্ষে পানির প্রতিসংখ্য এত হলে পানিতে আলোর বেগ কত। আরেকটা জিনিস মনে রাখবেন, আলোর বেগ সব থেকে বেশি শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, আর অন্যান্য মাধ্যমে আপনার আলোর বেগ কম। তাহলে সামহাও যদি আপনি কি করবেন আপনি বুঝতে পারতেছেন না, এইটা দ্বারা ভাগ করবেন নাকি গুণ করবেন, আপনার দেখবেন যে যদি গুণ করলে যদি বেশি চলে আসে তাইলে ভাববেন যে প্রতিসংখ্য দ্বারা ভাগ করলে কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আলোর বেগের ক্ষেত্রে আর কি। ধরেন আপনি সূত্র ভুলে গেছেন বা সূত্র পারেন না, জাস্ট প্রতিসংখ্য দ্বারা ভাগ করবেন, শেষ আনসার চলে আসবে। এই যে এখানে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসংখ্য দেওয়া আছে 1.33, এবং পানিতে আলোর বেগ কত, তাইলে আমরা বায়ুতে আলোর বেগ কত জানি 3 × 10⁸, তাহলে এটাকে 1.33 দ্বারা ভাগ করলে আনসার চলে আসবে পানিতে আলোর বেগ। তার মানে এখান থেকে কি কি পড়বো আমরা, বোঝা গেল যে দ্বিতীয় বেসিক সূত্রটা পড়বো, আর পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক দেখবো, আর এপসাইলন নট মিউ নটের মধ্যে যে এককের যে মারপেস আছে এইগুলা একটু দেখবো। আচ্ছা, আলোকবর্ষ কিসের একক বলেন তো? ইয়েস, আলোকবর্ষ দূরত্বের একক। আচ্ছা, আমাকে বলতে পারবেন এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? 9.46 × 10⁻12 কিলোমিটার। কিলোমিটারের ক্ষেত্রে 50 হবে। কত হবে?
50 হবে না ভাইয়া কিলোমিটারের ক্ষেত্রে? 50 এটা না 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 15, 50। 15। আচ্ছা 15 হইলে মিটারের ক্ষেত্রে কি হবে? তাহলে মানে কিলোমিটার 12 ক্ষেত্রে আর মিটারের ক্ষেত্রে 15 হবে। ইয়েস, মিটারের ক্ষেত্রে 15 এবং কিলোমিটারের ক্ষেত্রে 12। জি। আচ্ছা, তাহলে আলোক বর্ষ সমান এতটুকু। দেন আমরা অষ্টম অধ্যায়ে যদি আসি, অষ্টম অধ্যায়ে জাস্ট বেসিক জিনিসপত্র, আপেক্ষিক বেগ। দেন হইল আপনার ফুটনের শক্তি 1 mu। 1 mu সমান লেখা যায় 931.5, মেবি অ্যাকচুয়াল ভ্যালু মেবি 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। আচ্ছা, এই যেমন দ্বিগুণ হইলে কত হবে? দ্বিগুণ হইলে এটা মুখস্থ ভ্যালু √3/2। যদি আপনাকে দ্বিগুণ বলে আর কি, √3/2। এবং কত, এই যেমন কত বেগে চললে, তার মানে এটাও আনসার √3/2c বা 0.87 মেবি এটার ভ্যালু। আচ্ছা, তো এখান থেকে এই যে বেসিক সূত্রগুলা, কণাটির দ্রুতিগত আপেক্ষিক বেগ, আর তেমন তো কিছুই লাগতো না। আচ্ছা, 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি, অর্থাৎ কোন একটা ভরের সমতুল্য শক্তি, আইনস্টাইনের সূত্র E = mc²। এটা হইলো কোন ভরের যদি সমতুল্য শক্তির কথা বলে তাইলে এই রিলেটেড ম্যাথ। একটা ভর এত হলে, এই যে এখানে স্থির অবস্থায় একটি বস্তু ওনার ভর এত এবং কণাটি এত বেগে গতিশীল হলে ওই অবস্থায় ভর কত হবে? তাহলে গতিশীল বস্তু ভর রিলেটেড ম্যাথ। এই যে এম সমান m0 বাই হলো √1 - b²/c²। আচ্ছা, দেন তরঙ্গ দৈর্ঘ্য সেম কাহিনী, সরি দৈর্ঘ্য আর কি, দৈর্ঘ্য রিলেটেড, দৈর্ঘ্য সংকুচন। দেন ফুটন এবং ডিবগ্লির সমীকরণ বা ডিবগ্লির তরঙ্গ দৈর্ঘ্য আর কি, ফুটন এবং ডিবগ্লির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা h/mv। এটা কিন্তু আপনাদের ওই রাসায়নিক পরিবর্তনেও আছে, সরি গুণগত রসায়নেও আছে আপনাদের, এটা মাথায় রাখবেন আর কি এই সূত্রটা। আপনাকে যদি বলে দেয় কোনো একটা ফুটনের ভরবেগ দেয়া আছে, তাইলে ওই ফুটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে ভরবেগ দেয়া আছে এবং আপনি প্লাঙ্কের ধ্রুবকের মান মুখস্থ, তাইলেই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবেন। তরঙ্গ দৈর্ঘ্য কত, একটি ফুটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? এই যে শক্তি আর কি, এটা প্লাঙ্কের ধ্রুবকের কাহিনী, E = h নিউ। বা এখানে আপনাকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দেওয়া আছে কম্পাঙ্ক, তার মানে E সমান আমরা লিখতে পারি c/λ। ফটোতড়িৎ ক্রিয়া এতটাও লাগবে না, ফটোতড়িৎ ক্রিয়া থেকে আপনার সূচন কম্পাঙ্ক এগুলা দেখতে পারেন, সূচন কম্পাঙ্কের কাহিনী আর কি। জাস্ট আপনাকে সূচন কম্পাঙ্ক দিয়ে দিলে আপনাকে বলতে পারবেন তরঙ্গ দৈর্ঘ্য কত, হোয়াটএভার। এই যেমন একটা ধাতুর কার্যাবেক্ষক দেয়া আছে, তাহলে ধাতুর কার্যাবেক্ষক দেয়া আছে, ধাতুটির সূচন কম্পাঙ্ক কত, প্লাঙ্কের ধ্রুবক দেয়া আছে, তাহলে কার্যাবেক্ষক এই যে ফাই সমান আমরা লিখতে পারি এটা, এখান থেকে আপনি জাস্ট f0 সমান লিখতে পারি 5/h, শেষ কাহিনী। দেন আসেন কৃষ্ণ বস্তুর বিকিরণ। কৃষ্ণ বস্তুর বিকিরণ থেকে আপনার সমানুপাতিক, এই যে E প্রপোর্শনাল হইলো T⁴ আর কি, টি হইলো আপনার কেলভিন স্কেলার টেম্পারেচার। কৃষ্ণ বস্তু এক্স রে রশ্মি লাগতো না, এক্স রে বাদ। দেন এক্সট্রা পিডিএফ যেগুলো আছে, যে 1 কেজি করে সমতুল্য শক্তি, এগুলা বলছি সবই বলে ফেলছি। তাইলে এই ছিল আপনাদের অষ্টম অধ্যায় আর কি। অষ্টম অধ্যায় নিয়ে আর কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার আছে? না তাহলে আমরা নবম অধ্যায়ে প্রবেশ করি। কারো কোনো প্রশ্ন আছে অষ্টম অধ্যায় নিয়ে? না ভাইয়া। ওকে, নবম অধ্যায়। আচ্ছা, নবম অধ্যায়ে আপনি নিউক্লিয়র বিক্রিয়াগুলো দেখবেন, এই যে বিক্রিয়াটা, এই টাইপের বিক্রিয়াগুলো একটু দেখবেন, যেহেতু আপনার গুণগত রসায়নেও আছে এইটা, প্লাস এইখানেও আছে, সো এটা ইম্পর্টেন্ট। একটা বিক্রিয়া থাকতে পারে নিউক্লিয়র, হয় এটা আপনার কেমিস্ট্রিতে থাকতে পারে, না হয় আপনার ফিজিক্সে থাকতে পারে, কিন্তু উভয় জায়গাতেই থাকতে পারে। বুঝতে পারছি? দেন এইখান থেকে কতটুকু আপনার পরের পরিবর্তন হয়েছে বা আপনার ভর শক্তি ত্রুটি আর কি, ভর সংকটের ত্রুটি, তাহলে এখানে অনেকগুলা নিউক্লিয়ার বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো একটু দেখাবেন। দেন বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি আপনার। আচ্ছা, আমাকে বলেন তো পজিটনের চার্জ কত? পজিটনের চার্জ কত, আপেক্ষিক চার্জ?
পজিটনের আপেক্ষিক চার্জ কত? ভাইয়া 0 0। পজিটনের আপেক্ষিক চার্জ 0 নাকি? পজিটন কি অ্যাকচুয়ালি, কেউ একজন বলতে পারেন পজিটন জিনিসটা কি? এনিওয়ান? ভাইয়া -1। পজিটনের চার্জ হইল +1, অর্থাৎ সোজা বাংলা ভাষায় ধনাত্মক ইলেকট্রনই হইল পজিটন। বুঝা গেল? সো পজিটনের আপেক্ষিক চার্জ হলো +1 কুলম এবং প্রকৃত চার্জ হলো +1.6 × 10⁻19 কুলম। মানে ওই ইলেকট্রনেরই সমান, সমতুল্য, বাট ইলেকট্রন হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ। বুঝা গেল? দেন এখান থেকে এই যে লিথিয়ামের ব্যাসার্ধ কত রিলেটেড, এগুলা সব আপনার গুণগত রসায়ন, এখানে যা আছে সব গুণগত রসায়ন। সো এখান থেকে এক্সট্রা কোনো কিছু। আচ্ছা, এখন দেখেন রেডিও অ্যাক্টিভিটি, এই জিনিসগুলো একটু দেখবেন, অর্ধায়ু আর গড়ায়ু। জাস্ট আসলে এই দুইটা থেকে আসবে, অর্ধায়ু থেকে না হয় গড়ায়ু থেকে, আর এত ডিফিকাল্ট কোনো কিছুতেই যাবে না। যেমন ধরেন ইউরিয়ামের অর্ধায়ু দেওয়া আছে এতটুকু, ইউরিয়ামের গড়ায়ু কত, জাস্ট বসাবেন, দেন টি সমান সামথিং, দেন 16 দিনে কত শতাংশ হয়েছেন, 14 মিনিট পরে একটি তেজস্ক্র মূল্যের এত শতাংশ অবশিষ্ট অংশ থাকে, তাইলে এর অর্ধায়ু কত? ভাইয়া বলছিলাম গ্রাফ দেখা লাগবে নাকি এগুলার? না, গ্রাফ দেখা লাগবে না, গ্রাফ থেকে আসবে না এগুলো। এই দিন একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1600 বছর হলে কত সময়, মানে কত সময় তেজস্ক্রিয় পদার্থ 15/16 অংশ ক্ষয় প্রাপ্ত হবে? এগুলো শর্টকাটে করে ফেলবেন, শর্টকাট প্রসেস আছে। এগুলো অনেক বৃহৎ ম্যাথ, বাট এগুলো শর্টকাটেই করা যায়। আর রেডিয়ামের গড়ায়ু এত হলে এর অবক্ষয় ধ্রুবকের মান কত? কিংবা কোন তেজস্ক্রিয় নিউক্লিয়াসের অর্ধায়ু এবং গড়ায়ুর অনুপাত কত? 0.693। দেন এই যে ভর ত্রুটি, বন্ধন শক্তি, এগুলো আর কি, এটা নিউক্লিয়ার বিক্রিয়া রিলেটেড দিয়ে দিতে পারে। ভর্তুটি ম্যাথ কি দিবে? ওই যে নিউক্লিয়ার বিক্রিয়া থেকে দিয়ে দিবে, একটা নিউক্লিয়ার বিক্রিয়া দিয়ে দিবে, সিম্পল একটা বিক্রিয়া দিবে, দিয়ে বলবে যে এর ভর ত্রুটি কত। বড়ের এটা এত বড় দিবে না, আপনার এইচএসসি তে যত বড় শিখছেন ঠিক তত বড় দিবে না, তার থেকে সিম্পল ম্যাথ গুলা দিবে। কিছুই নেই। শেষ আপনার নবম অধ্যায় আর দশম অধ্যায়। দশম অধ্যায় থেকে আপনার আইসিটির যে বাইনারি টাইনারি, এইখান থেকে একটা ম্যাথ আসবে, বাইনারি কনভার্সেশন, বাইনারি, তারপর হলো ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, ডেসিমেল, অক্টাল, এই যে এইগুলার কনভার্ট, এইখান থেকে একটা ম্যাথ হবে, এটা মাথায় রাখেন। দশম অধ্যায় আর দশম অধ্যায়ের এই যে সূত্রগুলো শেষ, দশম অধ্যায় শেষ। আপনার আই ই সমান আইবি প্লাস আইসি। ই কি আপনার ইমিটারের প্রবাহ, ইবি কি বেস প্রবাহ, আর এই ইসি কি কালেক্টর বা সংগ্রাহক। নিঃসারক, বাংলা যদি বলে নিঃসারক আপনার ভূমি বা পিট, আর এটা হইল গিয়ে সংগ্রাহক, আর ইংলিশে বললে ইমিটর, তারপর বেস, কালেক্টর, শেষ। দেন প্রবাহ লাভ, প্রবাহ লাভকে বিটা দ্বারা প্রকাশ করে, বিটা হইল গিয়ে আপনার সি বাই হইল ই, বা আপনি আলফার সাথে যদি কনভার্ট করেন তাইলে আলফা মাইনাস হইল 1/1 মাইনাস আলফা। দেন আলফা সমান আপনার হইল এইটা বি আর কি, আর এইটা হইল সি। আলফা সমান, আলফাকে বলা হয় বিবর্ধক গুণক আর বিটাকে বলা হয় প্রবাহ লাভ, দেন গতীয় রোধ, শেষ। এই যে আপনার পাইলেন, আপনার কনভারসেশন পাইলেন, আইসিটির বাইনারি রিলেটেড কনভারসেশন গুলা, আর আপনার এই যে এই অংশগুলো টাইপ 2, আর কোনো ম্যাথ এক্সট্রা করা লাগবে না। বুঝাইতে পারছি? ডায়োড টায়োড এইগুলা দিয়ে দিবে না, তো টাইম আছে নাকি? এই যে রেকটিফায়ার, আউটপুট সংকেত, এগুলা লাগবে না। লজিক গেট, লজিক গেটের মধ্যে দেখতে পারেন কি, ডি মর্গানের উপপাদ্যটা দেখতে পারেন, ডি মর্গানের উপপাদ্য, এটা বইতে আছে, জাস্ট উপপাদ্যের কনভারসেশন বেসিক্স। আর এইখান থেকে জ্যোতির্বিজ্ঞান থেকে আপনি দেখতে পারেন, এখান থেকে দেখার কোনো কিছুই নাই, কৃষ্ণ বরের ব্যাসার্ধ হতো, এটা লাগতো না। হাবলসের একটা সূত্র আছে, হাবলস সাহেব গেলা হুই, এই যে এটা হাবল ধ্রুব, ভি সমান এইচ ডি, হাবলসের সূত্র।
জাস্ট এইটা দেখলেই হবে, আর কোনো কিছু লাগবে না। ভাইয়া শর্ট সেলস এর ব্যাসার্ধ লাগবে? কি ভাইয়া ওই যে শর্ট সেল একটা ব্যাসার্ধ আছে না? ব্যাসার্ধ না, ব্যাসার্ধ লাগবে না। এটার কথা বলছেন আপনি, কৃষ্ণ বিপরের এটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এটা লাগবে না, আপনি জাস্ট হাবলসের সূত্রটা দেখবেন, বি সমান এইচডি। তাইলে এই ছিল আমাদের দ্বিতীয় পত্র আর কি। আর এখান থেকে ওই জানেন একটা আপনার মৃত্যুর পর কোন ইয়েতে পরিণত হয় এইগুলো একটু দেখবেন। স্থান কাল, এই যে মহাকাশের দূরত্ব মাপার একক কি, মহাকাশের দূরত্ব কি দিয়ে মাপা হয়? আপনার আলোকবর্ষ বা নব একক পারসেক। 1 পারসেক সমান কত, কত কিলোমিটার? এটা দেখবেন 10⁻⁵ কত, মনে নাই ঠিক 10⁻⁵ নাইলে 10⁻৯ হবে। একটু দেখে নেবেন 1 পারসেক সমান কত ইয়ে মিটার। ঠিক আছে, এখান থেকে আর তেমন কোনো কিছু আসবে না। এই ছিল ওভারঅল আপনাদের দ্বিতীয় পত্রের আর কি। দ্বিতীয় পত্র নিয়ে আর কোনো কোয়েকশন আছে? তাহলে বলতে পারেন। দ্বিতীয় পত্র নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারণ? ভাইয়া বলছিলাম আমার থেকে এর থেকে একটু কাট মার্ক নিয়ে একটু কোয়েশ্চেন ছিল। বলেন, কি প্রশ্ন বলেন, শুনি আমরা সবাই। ভাইয়া থিওরি কি ভাইয়া বেশি আছে? থিওরি আপনার 1-2 মার্কসের থিওরি আসবে। বুঝতে পারছি।